একটি সরল সাদাসিধে গ্রামের মেয়ে যার নাম পূর্ণি, যার কাছে তার স্বামী হচ্ছে পৃথিবী, যে তার স্বামীকে ছাড়া এক মুহূর্তও চলতে পারত না। কিন্তু হঠাৎ একদিন তার স্বামী অরবিন্দ বেহুশ হয়ে যায়, আর তখন অরবিন্দের ফোনে একটি ফোন আসে। পূর্ণি ফোন নিয়ে ফোনটি রিসিভ করে, আর তারপর সে অরবিন্দের ফোনে এমন কিছু দেখতে পায় যে কারণে সে তার স্বামীকে খুন করে ফেলে। আর তখনই হঠাৎ একটা মেয়ে পুলিশের কাছে গিয়ে জানায় যে অরবিন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার তদন্ত শুরু করে, আর তখন এই সাদাসিধে মেয়েটি পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। মেয়েটির মাথায় যে এত বুদ্ধি তা তার স্বামীও কখনো কল্পনা করতে পারেনি। তবে শেষ পর্যন্ত পূর্ণি কি পুলিশের কাছে ধরা দেয়, নাকি তার তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে পুরো ব্যাপারটাই হজম করে ফেলে, সেটাই আমরা দেখব আজকের মুভিতে। তো এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ থ্রিলার ড্রামা মুভির নাম জেন্টেল ওম্যান, যার বাংলা অর্থ ভদ্র মহিলা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা একটি সুখী পরিবারকে দেখতে পাই, যে পরিবারে মাত্র 3 মাস আগে পূর্ণির বিয়ে হয়েছে। পূর্ণি খুবই শান্ত স্বভাবের মেয়ে, স্বামীর যত্ন করা এবং তার খেয়াল রাখাটাই তার একমাত্র লক্ষ্য, কারণ সে তার স্বামীকে খুব ভালোবাসে। প্রতিদিন খুব সকালে সে ঘুম থেকে ওঠে, সংসারের খুঁটিনাটি কাজ করে, তারপর সে অরবিন্দের জন্য রান্না করতে যায়। অন্যদিকে সকালবেলা অরবিন্দ ঘুম থেকে ওঠে, পূজাপাঠ সেরে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। এটাই ছিল তার রুটিন। তো আজকেও অরবিন্দ সকালে ব্রেকফাস্ট করে যখন অফিসে যাচ্ছিল, তখন সে তার গাড়ির চাবিটি নিতে ভুলে যায়। তাই সে পূর্ণিকে বলে, পূর্ণি, আমার গাড়ির চাবিটা একটু এনে দিবে? পূর্ণি তখন তাড়াতাড়ি গাড়ির চাবিটা এনে অরবিন্দের হাতে দেয়। অরবিন্দ যখন চাবি নিয়ে চলে যাচ্ছিল, তখন পূর্ণি পিছন দিক থেকে অরবিন্দকে ডাকে এবং বলে, অরবিন্দ, তুমি আমাকে ওই দুটো শব্দ আজকে না বলেই চলে যাচ্ছ। অরবিন্দ বলে, ওহ সরি। এই বলে সে পূর্ণিকে বলে, আই লাভ ইউ। তারপর সে পূর্ণিকে কাছে টেনে একটু আদর করে অফিসে রওনা হয়। অরবিন্দ একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। তো অরবিন্দ অফিসে চলে যাওয়ার পর পূর্ণি ঘরে বসে বসে টিভি দেখে, আর রাতে কি রান্না করবে সেগুলো সে গোছগাছ করে রাখে। রাতে অরবিন্দ বাসায় ফেরার আগেই রান্না বান্না করে সে অরবিন্দের জন্য অপেক্ষা করতে থাকে। একসময় অরবিন্দ বাসায় ফেরে। পূর্ণি অরবিন্দকে জিজ্ঞাসা করে, আজকে যে রান্নাটি তোমাকে পাঠিয়েছিলাম সেটা খেতে কেমন হয়েছে? অরবিন্দ বলে, অসাধারণ, আমার অফিসের কলিগরা তো তোমার রান্নার ফ্যান হয়ে গেছে। আচ্ছা, তোমার হাতটা দেখি তো একটু। এই বলে অরবিন্দ পূর্ণির হাতটা দেখতে থাকে। পূর্ণি বলে, কি ব্যাপার, এইভাবে আমার হাত দেখছো কেন? অরবিন্দ তখন পূর্ণিকে বলে, আসলে যারা ভালো রান্না করতে পারে তাদের হাতে ম্যাজিক থাকে, আর তোমার তো পুরা শরীরেই ম্যাজিক। এই কথা শুনে পূর্ণি মিচকি মিচকি হাসতে থাকে। পরদিন ছিল অরবিন্দের ছুটির দিন, তাই সে তার স্ত্রী পূর্ণিকে নিয়ে বাইরে ঘুরতে বেড়ায়, পার্কে বসে গল্প করে, রাস্তায় হাত ধরে হাঁটে। তাদের রোমান্টিক দিনগুলো বেশ ভালোই কাটছিল। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালে পূর্ণি অরবিন্দ ঘুম থেকে ওঠার আগে তার পাশের ফ্ল্যাটে একটি আন্টির বাসায় যায়, যেখানে আশেপাশের ফ্ল্যাটের আরো কয়েকজন মহিলা ছিল। তারা সবাই পূর্ণিকে বলতে থাকে, তোমার বিয়ে তো 3 মাস হয়েছে, তো বলো বিবাহিত জীবন কেমন কাটছে? পূর্ণি কিছুই বলে না, চুপচাপ লজ্জা লজ্জা মুখে দাঁড়িয়ে থাকে। এই সময় সেই ফ্ল্যাটের আন্টি পূর্ণিকে বলে যে খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা বাচ্চা আসে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো সুন্দর হয়। এইসব কথা বলার মাঝেই পূর্ণির ফোনে অ্যালার্ম বেজে ওঠে। অরবিন্দের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, তাই সে ওই ফ্ল্যাটের সবাইকে বিদায় জানিয়ে তার রুমের দরজার সামনে আসে। আর তখন সে বাহিরে কোনো একজন মহিলার জুতা দেখতে পায়। সে কলিং বেল প্রেস করে, আর একজন মহিলা এসে দরজা খুলে দেয়। এই মেয়েটির নাম ন্যান্সি, সে অরবিন্দের বান্ধবী। ন্যান্সি পূর্ণিকে বলে, পূর্ণি, সরি, আমি তোমার বিয়েতে আসতে পারিনি, কারণ আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই আমি তাকে নিয়ে বিজি ছিলাম। অরবিন্দ পূর্ণিকে ন্যান্সির পরিচয় দেয়। সে বলে যে ন্যান্সি তাদের পাশের ফ্ল্যাটে থাকে এবং সে তার খুব ভালো বান্ধবী। পূর্ণি লক্ষ্য করে যে অরবিন্দ তার এবং ন্যান্সির জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু পূর্ণি কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ন্যান্সি অরবিন্দকে বলে, আজকে বাসায় অনেক কাজ আছে, অনেকদিন বাসাটা পরিষ্কার করা হয় না। ন্যান্সির কথা শেষ হতে না হতেই অরবিন্দ বলে, পূর্ণি তো এখন ফ্রি আছে, তুমি যদি বলো তাহলে পূর্ণি তোমার বাসা পরিষ্কার করে দিবে। পূর্ণির কথাটা খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছুই বলে না। এর মাঝেই ন্যান্সি বলে, আরে না না, আমার বাসায় যে কাজের মাসি আছে উনি এক্ষুনি চলে আসবে, সেই আমার বাসা পরিষ্কার করে দিবে। আচ্ছা পূর্ণি, আমি তাহলে এখন চলি। অরবিন্দ বলেছে যে তোমার হাতের রান্না খুব নাকি টেস্টি, আমিও চাই তোমার হাতের একদিন রান্না খেতে। অরবিন্দ বলে, তাহলে আজকে দুপুরে আসো না, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। ন্যান্সি বলে, না না, আজকে সময় হবে না, অন্য একদিন অবশ্যই খাবো। এই বলে ন্যান্সি বাসা থেকে চলে যায়। একটু পরে অরবিন্দ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর তখন পূর্ণি তার দুপুরের খাবার গুছিয়ে অরবিন্দকে দেয়। অরবিন্দ গাড়ির চাবি চায় পূর্ণির কাছে,
আর তখন পুণ্যি বলে আগে দিব না, আগে সেই দুটো ওয়ার্ড বলো। অরবিন্দ আজকেও পুণ্যিকে বলে আই লাভ ইউ। তারপর পুণ্যি গাড়ির চাবিটি অরবিন্দের হাতে দিয়ে দেয়। অরবিন্দ অফিসে চলে যায়। অরবিন্দ অফিসে চলে যাওয়ার পর পুণ্যি ওয়াশিং মেশিনে অরবিন্দের জামা প্যান্টগুলো ধোয়ার জন্য নিয়ে যায়। আর তখন পুণ্যি অরবিন্দের একটি শার্ট দিয়ে যেন কিসের গন্ধ পায়। আর এর মাঝেই অরবিন্দের মা অর্থাৎ পুণ্যির শাশুড়ি তাকে ফোন করে। সে ফোন করে পুণ্যিকে বলে কি ব্যাপার পুণ্যি, তুমি আমাকে এই কয়েকদিন ধরে ফোন দাওনি কেন? ওখানে যাওয়ার পর তোমরা আমাকে ভুলেই গেছো তাই না? পুণ্যি বলে না মা, আপনাকে আমি কেন ভুলবো? আপনার ছেলে অফিসের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত রয়েছে, তাই সে আমার ফোনে রিচার্জ করে দিতে পারেনি। তাছাড়া এই সিমটা তো গ্রামের সিম, তাই শহরে ঠিকঠাক টাওয়ার পাচ্ছে না। তাই অরবিন্দ বলেছে এটা খুব শীঘ্রই পাল্টে দিবে। আসলে অরবিন্দের মা গ্রামে থাকে, কিন্তু অরবিন্দের অফিসে চাকরির কারণে সে এখানে চলে এসেছে। অরবিন্দের মাই গ্রাম থেকে পুণ্যিকে দেখে শুনে তার ছেলের পুত্রবধূ করে এনেছে। তো শাশুড়ি মায়ের সাথে পুণ্যির কথা বলা শেষ হয়ে গেলে সে ওয়াশিং মেশিনে অরবিন্দের টি শার্ট গুলো ওয়াশ করতে থাকে। আর ওই রাতে অরবিন্দ বাসায় ফেরার পর পুণ্যি অরবিন্দকে বলে যে তার গ্রামে একটা বন্ধুর বোন আছে, সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে এখানে আসবে। তাই বন্ধু জানিয়েছে যে তার বোন এখানে কয়েকদিন থাকতে চায়, ইন্টারভিউ হলেই সে চলে যাবে। আমি কি তাকে আমাদের বাসায় আসতে বলবো? অরবিন্দ বলে অবশ্যই, এটা আমাকে জিজ্ঞাসা করার কি দরকার ছিল? তোমার বন্ধুর বোন তো আমারও বোন, সে যদি এসে এখানে কিছুদিন থাকে তাতে আমার ভালোই লাগবে। আর পরদিন সকালে পুণ্যির বন্ধুর সেই বোন তাদের বাসায় আসে। এদিকে অরবিন্দ সকালে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর তখন পুণ্যি অরবিন্দের সঙ্গে সেই মেয়েটির পরিচয় করিয়ে দেয়। সে বলে যে এর নাম দীপিকা, আমাদের বিয়ের সময় ও এসেছিল, কিন্তু তখন ওকে দেখতে যেরকম লাগতো এখন কিন্তু সেরকম লাগছে না, কারণ ও চুলে কালার করেছে। অরবিন্দ দীপিকাকে বলে কেমন আছো দীপিকা? দীপিকা বলে ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালোই। এইসব কথাবার্তার পর তারা সকালের ব্রেকফাস্ট করতে বসে। দীপিকা পুণ্যির হাতের রান্না খেয়ে পুণ্যিকে বলে আপু, তোমার হাতের রান্নাটা কিন্তু খুবই সুন্দর। তখন পুণ্যি দীপিকাকে জিজ্ঞাসা করে আচ্ছা দীপিকা, আগামীকাল তোমার ইন্টারভিউ কোথায় দিতে যেতে হবে? পুণ্যি বলে আপু, আলোয়ার পেট বলে একটি জায়গায় আমি ইন্টারভিউ দিতে যাব। আচ্ছা অরবিন্দ ভাইয়া, এই জায়গাটা কত দূর? তখন অরবিন্দ বলে যে গাড়িতে করে 40 মিনিট সময় লাগবে। দীপিকা বলে ঠিক আছে, কালকে আমি বাসে করেই চলে যাব। অরবিন্দ বলে না না, বাসে যাওয়ার দরকার নেই, তাহলে অনেক লেট হয়ে যাবে। আমি আগামীকাল তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসব। দীপিকা অরবিন্দের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে পুণ্যি আজকে তাদের বাসার থেকে কিছুটা দূরে একটা মন্দিরে পূজা দিতে যাবে। পাশের বাসার আন্টিও তার জন্য মন্দিরে অপেক্ষা করে থাকবে, তাই সে অরবিন্দের সঙ্গে বাসা থেকে বেরিয়ে যায়। অরবিন্দ তাকে মন্দিরে ড্রপ করে দিয়ে সে অফিসে চলে যাবে। দীপিকা বাসায় একাই থাকে। কিন্তু অরবিন্দ পুণ্যিকে নিয়ে গাড়িতে ওঠার পর যখন সে অফিসের দিকে রওনা দিচ্ছিল তখন তার মনে পড়ে যে সে তার ফোনটা বাসায় ফেলে এসেছে। তাই সে পুণ্যিকে বলে তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি বাসা থেকে ফোনটা নিয়ে আসছি। কিন্তু পুণ্যি বলে যে না, আমার সময় নেই, আমি অটো ধরেই চলে যাচ্ছি, তুমি ফোন নিয়ে তাহলে সোজা অফিসে চলে যাও। এই বলে পুণ্যি একটা অটো করে মন্দিরে চলে যায়। আর অরবিন্দ তার বাসায় ফিরে আসে। অরবিন্দ বাসায় আসার পর দীপিকা এসে দরজা খোলে। আর তখন অরবিন্দ দীপিকাকে বলে দীপিকা, দেখো তো আমার ফোনটা কোথায় রেখেছি, আমি ফোনটা নিতে ভুলে গেছি। দীপিকা ফোনটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও ফোনটা খুঁজে পাওয়া যায় না। তখন অরবিন্দ দীপিকাকে বলে একটা কাজ করো, তুমি তোমার ফোন দিয়ে আমার নাম্বারে কল করো, তাহলে আমি ফোনটি পেয়ে যাব। তখন দীপিকা তার ফোন থেকে অরবিন্দের নাম্বারে ফোন করে। ফোনটায় রিং হতে থাকে। আর তখন তারা দেখতে পায় যে টেবিলের উপরে পেপারের নিচে ফোনটা চাপা পড়েছিল। তবে ফোনটা পাওয়ার পরই অরবিন্দ অফিসে যায় না। সে দীপিকাকে বলে দীপিকা, আমার শরীরটা কিরকম খারাপ লাগছে, তুমি আমার জন্য একটু পানি গরম করে নিয়ে আসবা? দীপিকা তখন পানি গরম করতে রান্নাঘরে যায়। আর একটু পরেই অরবিন্দ তার পায়ের জুতা জোড়া খুলে ধীরে ধীরে রান্নাঘরে প্রবেশ করে। আর তারপর একদম দীপিকার পিছনে গিয়ে দাঁড়ায়। সে দীপিকার চুলের গন্ধ শুকতে থাকে। এদিকে দীপিকা তো কিছুই জানে না, তাই সে পানি গরম করে যখন পিছন দিকে ঘুরতে যায় তখন সেই গরম পানি অরবিন্দের মুখের উপর গিয়ে পড়ে এবং দীপিকার সঙ্গে তার ধাক্কা লেগে সে যখন মাটিতে পড়ে যাচ্ছিল তখন একটা পাথরের কোণায় তার মাথায় আঘাত লাগে। আর সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকে। দীপিকা এই দৃশ্য দেখে ভয় পেয়ে পাথর হয়ে অরবিন্দের পায়ের কাছে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর পুণ্যি মন্দিরের পূজা হয়ে যাওয়ার পর বাসায় ফিরে। আর বাসায় ফিরে এসে দেখে যে অরবিন্দ বেহুশ হয়ে পড়ে রয়েছে। পুণ্যি আসার পর দীপিকা পুণ্যিকে জানায় যে সে রান্নাঘরে পানি গরম করতে এসেছিল। আর তখন অরবিন্দ ভাইয়া তার পিছনে এসে দাঁড়ায়। আর তারপর পুরো ঘটনাটাই সে পুণ্যিকে বলে দেয়।
পুন্নি পাগলের মতো অরবিন্দকে ডাকতে থাকে, কিন্তু অরবিন্দ কোনো সাড়া দেয় না। এদিকে অরবিন্দের পকেটে থাকা ফোনটায় হঠাৎ রিং হতে থাকে। পুন্নি ফোনটা রিসিভ করে, আর তখন ফোনের ওপ্রান্ত থেকে কোনো একজন মহিলা বলে, অরবিন্দ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। তুমি আর আমি তো 2 দিন পর গোয়া যাব, তখন খুব মজা হবে। আমি খুব এক্সাইটেড। আই লাভ ইউ অরবিন্দ। পুন্নি কোনো কথা বলে না, সে ফোনটা কেটে দেয়। এরপর সে ওই অপরিচিত মেয়েটিকে টেক্সট করতে থাকে। সে প্রথমে ওই অপরিচিত মেয়েটিকে আই লাভ ইউ বলে একটি টেক্সট সেন্ড করে, আর তখন সেই অপরিচিত মেয়েটি অরবিন্দকে আই লাভ ইউ টু বলে। আরেকটি টেক্সট পাঠায় পুন্নি, তাতে লেখা আই মিস ইউ। তখন সেই মেয়েটিও অরবিন্দের ফোনে আরেকটি টেক্সট পাঠায়, আই মিস ইউ টু বেবি। পুন্নি বুঝে যায় যে এই মেয়ের সঙ্গে তার স্বামীর গোপন সম্পর্ক রয়েছে, তাই সে হাউ হাউ করে কান্না করতে থাকে। এর মাঝেই অরবিন্দ নড়াচড়া করতে শুরু করে, তার জ্ঞান আসতে শুরু করেছে। আর তখনই পুন্নি পাশে থাকা একটি সবজি কাটার ছুরি হাতে তুলে নেয়, আর তারপর সেটা বসিয়ে দেয় অরবিন্দের গলায়। দীপিকা এইসব দৃশ্য দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখনই বাইরে কলিং বেলের আওয়াজ শোনা যায়। পুন্নি ধীরে ধীরে ওঠে, তার গায়ে লেগে থাকা রক্তের ছাপ পানি দিয়ে ধুয়ে ফেলে, আর তারপর সে গিয়ে বাসার দরজা খোলে। তখন সেই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড পুন্নিকে বলে, ম্যাডাম, অরবিন্দ ভাইয়ার গাড়িটি মেইন গেটে রাখা রয়েছে, ভাইয়াকে বলেন গাড়িটি যেন সে পার্কিং করে দেয়। এই বলে সিকিউরিটি গার্ড চলে যায়। অন্যদিকে পুন্নি বাসার বাইরে গিয়ে গাড়িতে উঠে বসে, গাড়ি স্টার্ট দেয় এবং ধীরে ধীরে গাড়িটি পার্কিং করে আবার বাসায় ফিরে আসে। বাসায় এসে পুন্নি ফ্রিজ খুলে ফ্রিজ থেকে সমস্ত সবজি সরিয়ে ফেলে, আর তারপর পুন্নি এবং দীপিকা তার স্বামীর দেহটি ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখে। ঘরের মেঝেতে পড়ে থাকা সমস্ত রক্তের ছাপ মুছে ফেলে পুন্নি। এরপর পুন্নি নিজেকে কিছুটা সামলে এক গ্লাস শরবত খায়, আর তারপর চুপচাপ বসে কান্না করতে থাকে। এর মাঝেই ভোরের আলো ফুটে ওঠে। পুন্নি দীপিকাকে ডাকে, তাকে বলে, দীপিকা, তোমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এই বলে পুন্নি রান্নাঘরে চলে যায়। এরপর দীপিকা ফ্রেশ হয়ে আসলে পুন্নি ব্রেকফাস্টের খাবার নিয়ে খাবার টেবিলে আসে। আর তখন দীপিকা জিজ্ঞাসা করে, আপু, এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি কিভাবে নর্মাল ভাবে রয়েছো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি। চলো আমরা পুলিশের কাছে সবকিছু জানিয়ে দিই, আমার ভীষণ ভয় করছে আপু। পুন্নি তখন দীপিকাকে বলে, স্বামী খারাপ হোক কিংবা ভালো হোক, তবুও তাকে স্বামী বলেই মানতে হবে। আমরা যদি পুলিশের কাছে সবকিছু বলে দিই তাহলে কোর্টে কেস উঠবে, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি ঘটনার দিন কোনো ছোট ছোট ড্রেস পরেছিলে, যার কারণে আমার স্বামী তোমার উপর আকৃষ্ট হয়েছে। কিন্তু এই সমাজ কখনোই বলবে না যে অরবিন্দ ভালো ছিল না, সে ছিল একটি খারাপ মানুষ। দীপিকা বলে, সে যাই হোক আপু, আমি তোমার সুন্দর গোছানো সংসারটা নষ্ট করে দিলাম, এর জন্য আমিই দায়ী। না দীপিকা, তুমি কোনোভাবেই দায়ী নও। আচ্ছা, তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো কেন? কারণ তোমার বাবা গ্রামে অনেক মানুষের কাছ থেকে টাকা ঋণ নিয়েছে। তোমার বাবা তো প্রথমে তোমাকে কোনো চাকরি করতে দিতে চাইতো না, কিন্তু আজকে কেন রাজি হয়েছে? কারণ তার টাকার প্রয়োজন, তাই সে তার মেয়েকে বাইরে চাকরি করতে পাঠাতেও দ্বিধাবোধ করেনি। বাবা হোক কিংবা স্বামী, আমরা সমস্ত পুরুষের কাছেই পণ্য। সময় সেটা বুঝিয়ে দেয় দীপিকা। দীপিকা, আমি জানি তুমি জোসেফ বলে একটি ছেলেকে ভালোবাসো। তুমি এই জবটা পাও বা নাই পাও, তবুও তুমি জোসেফকে বিয়ে করে অন্য কোথাও চলে যেও। যদি এখানে কিছু ঘটে, যদি পুলিশ আসে, আমি কখনো তোমার নাম কারো কাছে বলবো না। দীপিকা তখন পুন্নিকে বলে, আপু, তুমি এই কথাগুলো এত নর্মাল ভাবে কি করে বলছো? দীপিকা, আমাদের সবাইকেই একদিন মারা যেতে হবে। অরবিন্দের ক্ষেত্রে সেটা একটু আগেই হয়ে গেছে। যদি মানুষ কোনো কিছু ঘটে যাওয়ার পর সেই বিষয়টা নিয়ে সবসময় ভাবতে থাকে, তাহলে মানুষ সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তার জীবনটা থমকে যায়, আর জীবনে সামনে আগানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তাই এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ইন্টারভিউ দেরি হয়ে যাবে। দীপিকার খাওয়া শেষ হয়ে গেলে পুন্নি দীপিকাকে নিয়ে তার ইন্টারভিউ দেওয়ার জায়গায় পৌঁছে দেয়। তারপর ইন্টারভিউ হয়ে গেলে দীপিকা তার বাসায় ফিরে যায়। পরদিন সকালে পাশের বাড়ির আন্টি পুন্নিকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিকঠাক আছে তো? পুন্নি বলে, হ্যাঁ আন্টি, সবকিছুই ঠিক আছে। কেন, কোনো সমস্যা হয়েছে? তখন সেই আন্টি বলে, না, মানে 2 দিন ধরে দেখছি তুমি বাসার বাইরে বেরোচ্ছ না। তাছাড়া অরবিন্দের গাড়িটি পার্কিং করা রয়েছে 2 দিন ধরে। অরবিন্দ অথবা তোমার কোনো কি শরীরে সমস্যা হয়েছে? না আন্টি, কোনো সমস্যা হয়নি। আসলে অরবিন্দ কিছুদিনের জন্য তার অফিসের কাজের জন্য বাইরে গেছে, তাই সে গাড়ি নিয়ে যায়নি। তারা যখন ফোনে কথা বলছিল তখন পুন্নিদের বাসায় যেন কে আসে। বাহির থেকে কলিং বেলের আওয়াজ শুনতে পায় পুন্নি। সে বাসার দরজা খোলে, আর তখন পুন্নি একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি পুন্নিকে বলে, হাই, আমার নাম আন্না, এটা কি অরবিন্দের বাসা?
পুণ্যি তখন মেয়েটিকে চিনতে ভুল করে না, কারণ সেদিন যে নাম্বার থেকে অরবিন্দের ফোনে কল এসেছিল সেই নাম্বারটা অরবিন্দের ফোনে আন্না নামে সেভ করা ছিল। পুণ্যি বলে, হ্যাঁ এটা অরবিন্দের বাসা, আসুন ভিতরে আসুন। এরপর আন্না ভিতরে এসে পুণ্যিকে জিজ্ঞাসা করে, অরবিন্দ কি বাসায় আছে? পুণ্যি বলে, না অরবিন্দ বাসায় নেই, সে অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে গেছে। আন্না বলে, আসলে অরবিন্দের সাথে আমার ভীষণ দরকার, কিন্তু আমি তাকে ফোনে পাচ্ছি না। অরবিন্দ আমাকে একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছে, আর সেই বিষয়ে তার সঙ্গে আমার কথা বলা অত্যন্ত জরুরি। অরবিন্দ কবে বাসায় আসবে আপনি বলতে পারবেন? পুণ্যি বলে, সে তো বলেছে আর 3-4 দিনের মধ্যেই বাসায় ফিরে আসবে। আচ্ছা, অরবিন্দ কি আপনাকে ফোন করেছে? না, অরবিন্দ যখন বাসার বাইরে কাজের জন্য বেরায় তখন আমাকে ফোন করে না। যদি আপনার কিছু বলার থাকে আমাকে বলে যান, আমি অরবিন্দ ফোন করলে বলে দিব। আন্না বলে, ঠিক আছে, অরবিন্দ আসলে ওকে বলে দিবেন যে আমি এসেছিলাম, তাহলেই বুঝে যাবে আমি কেন এসেছি। পুণ্যি আন্নাকে অবাক করে দিয়ে বলে, আপনার কি শুধু আমার স্বামীকেই দরকার? আন্না এই প্রশ্নের জন্য একদমই প্রস্তুত ছিল না। সে বলে, আপনি কি বলতে চাইছেন? না মানে আসলে আপনি বাসা পর্যন্ত অরবিন্দের খোঁজে চলে এসেছেন, তার মানে নিশ্চয়ই আপনার কোনো এমার্জেন্সি রয়েছে। অরবিন্দের যদি বাসায় ফিরতে আরো লেট হয়, তাই বলছিলাম যে আপনি যে সমস্যার জন্য এখানে এসেছেন সেই সমস্যাটা অন্য কোনো ব্যক্তির থেকে সমাধান করা সম্ভব নয়। আন্না বলে যে না, আসলে আমার লাইফ ইন্স্যুরেন্সটি এক্সপায়ার হয়ে গেছে, তাই আমি সেটাকে রিনিউ করাতে চাই। আর এই লাইফ ইন্স্যুরেন্সটি আমি আপনার স্বামী অরবিন্দের কাছ থেকেই করিয়েছিলাম, তাই তাকে দিয়েই আমার কাজটা করাতে হবে, তাহলে আমার সুবিধা হবে। এই বলে আন্না অরবিন্দের বাসা থেকে বাইরে বেরিয়ে যায়। তবে দিনের আলো ফুরিয়ে রাতের আধার নামা সত্ত্বেও আন্না অরবিন্দের ফ্ল্যাটের সামনে রাস্তায় তার গাড়ি নিয়ে অরবিন্দের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে তো জানে যে অরবিন্দ কোথাও যায়নি, তার সঙ্গে গোয়া যাওয়ার কথা ছিল। এরপর আন্না অরবিন্দের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তের ছবিগুলো তার ফোনে দেখতে থাকে। এই সময় পুণ্যি বাসার বাহিরে ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে এসে সে আন্নাকে দেখতে পায়, তাই সে বাসায় গিয়ে অরবিন্দের ফোন থেকে আন্নার নাম্বারটি নিয়ে আন্নাকে কল করে। আন্না ফোন রিসিভ করেই বলতে থাকে, অরবিন্দ তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর সেই মুহূর্তে পুণ্যি বলে যে আন্না, আমি অরবিন্দ নই, আমি অরবিন্দের স্ত্রী পুণ্যি কথা বলছি। আমি লক্ষ্য করলাম যে তুমি এখানে আমার বাসার বাইরে দাঁড়িয়ে আছো, কোনো সমস্যা হয়েছে? আন্না বলে, না আসলে আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, আমি মেকানিককে কল করেছি, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। আন্নার কথা শেষ না হতে হতেই পুণ্যি বলে, আন্না আমার মনে হয় না অরবিন্দ খুব তাড়াতাড়ি বাসায় ফিরবে, তাই তুমি অযথা অরবিন্দের জন্য তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। আন্না বলে, আপনি কি বলতে চাইছেন? না না, আমি কিছু বলতে চাইছি না, তোমার যদি খুব ক্ষুধা লাগে তাহলে আমাকে ফোন করো, আমি তোমাকে রান্না করে খাবার পাঠিয়ে দিব। অরবিন্দ নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমার হাতের রান্না খেতে খুব ভালো। এই বলে পুণ্যি ফোনটি কেটে দেয়। আন্না তখন ভাবতে থাকে অরবিন্দের বিয়ে হওয়ার আগের ঘটনা। একদিন অরবিন্দ আন্নার সাথে দেখা করে, তাকে বলে, আন্না আমার মা আমার জন্য একটা গ্রামের মেয়ে ঠিক করেছে, তার সঙ্গেই সে আমার বিয়ে দিতে চায়। মেয়েটির বাবা মা কেউ নেই, সে তার এক মাসির কাছে মানুষ হয়েছে, তাই আমার মায়ের তাকে খুব পছন্দ হয়েছে। সে আমার কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না, তাছাড়া তার শহরের মেয়ে পছন্দ না, তাই সে আমাকে বলেছে যে আমি যদি ওই গ্রামের মেয়েকে বিয়ে না করি তাহলে সে তার নিজের জীবন শেষ করে দিবে। আমি এখন কি করব আন্না? আন্না বলে, আমি অত কিছু শুনতে চাইনি, আমি তোমাকে হারাতে পারবো না অরবিন্দ, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন অরবিন্দ আন্নাকে বলে, আমারও ওই গ্রামের মেয়ে পছন্দ না, কিন্তু মা যেভাবে জোরাজোরি করছে তাতে আমাকে বিয়ে করতেই হবে। তবে আন্না আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ের 4 মাসের মধ্যেই আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিব, আর তারপর তোমাকে বিয়ে করব। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। আন্না প্রথমে রাজি হতে না চাইলেও পরে অরবিন্দের কথায় রাজি হয়ে যায়। অতীতের এইসব কথা ভাবতে ভাবতেই একসময় আন্না তার বাসায় ফিরে যায়। অন্যদিকে আজকে পুণ্যির জন্মদিন, তাই সে নিজেই একটা কেক অর্ডার করে সেই কেকটা বাসায় এনে একা একা খেতে থাকে এবং নিজের জন্মদিন একাই সেলিব্রেট করতে থাকে। পরদিন সকালে আন্না পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে পুলিশ অফিসারকে বলে যে সে 3 দিন আগে অরবিন্দ নামে একটি লোককে 5 লক্ষ টাকা তার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্য ক্যাশ তার হাতে দিয়েছিল, কিন্তু তারপর থেকে সে অরবিন্দের সাথে কোনো যোগাযোগই করতে পারছে না। তবে অরবিন্দ ভীষণ ভালো একটি ছেলে, সে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ছেলেই নয়, কারণ এর আগে অনেকবার সে অরবিন্দের হাতে ক্যাশ টাকা দিয়েছে। হয়তো অরবিন্দ ওই টাকা নিয়ে যাওয়ার সময় কোনো বিপদে পড়েছে, আপনারা প্লিজ অরবিন্দকে খুঁজে বের করুন। তখন পুলিশ অফিসার অরবিন্দের বাসায় আসে। বাহির থেকে কলিং বেলের আওয়াজ শুনতে পায় পুণ্যি। সে দরজার কাছে গিয়ে দেখতে পায় যে বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে। সে তখন প্রথমেই দরজা না খুলে রুমের ভিতরে চলে আসে, তারপর চুলের খোপায় ফুলের মালা পরে, চোখে কাজল দেয়, কারণ একটাই
যেন পুলিশ কোনোভাবেই বুঝতে না পারে যে পুণ্যি কোনো বিষয় নিয়ে চিন্তিত। তারপর সে দরজা খোলে। পুলিশ পুণ্যিকে জিজ্ঞাসা করে যে এটা কি অরবিন্দের বাসা? পুণ্যি বলে, হ্যাঁ, এটা অরবিন্দের বাসা, আমি তার স্ত্রীর কথা বলছি। পুলিশ অফিসারেরা জানায় যে তারা অরবিন্দের সঙ্গে একটু কথা বলতে এসেছে, কথা বলেই তারা চলে যাবে। পুণ্যি বলে যে অরবিন্দ কয়েকদিনের জন্য শহরের বাইরে একটা অফিসের কাজের জন্য বেরিয়েছে, তাই সে বাসায় নেই। এরপর পুলিশ অফিসারেরা বাসার ভিতরে আসে, পুণ্যি তাদের বসতে দেয়। আর তারপর শান্ত মাথায় পুণ্যি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করে যে স্যার, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? কোনো কি সমস্যা হয়েছে? পুলিশ অফিসার বলে যে না না, কোনো সমস্যা হয়নি, আপনার স্বামী বাসায় ফিরলে একবার থানায় দেখা করতে বলবেন। পুণ্যি তখন বলে, ঠিক আছে স্যার, আমার স্বামী বাসায় ফিরলে থানায় অবশ্যই যেতে বলবো। বাইরে তো এখন প্রচন্ড রোদের তাপ, আপনাদের নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে, আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য একটু শরবত করে আনছি। এই বলে পুণ্যি ওই পুলিশ অফিসারদের জন্য শরবত করে নিয়ে আসে। তখন এক পুলিশ অফিসার পুণ্যিকে বলে যে আপনার ফ্রিজে কি বরফের টুকরা আছে? আসলে শরবতটা যদি আর একটু ঠান্ডা হতো তাহলে ভালো হতো। কিন্তু পুণ্যি বরফের টুকরো কি করে দিবে? তার ফ্রিজে তো রাখা রয়েছে তার স্বামীর মৃতদেহ। পুণ্যি স্বাভাবিকভাবেই পুলিশ অফিসারকে বলে, ঠিক আছে, গ্লাসটি দিন, আমি শরবতে বরফ দিয়ে নিয়ে আসছি। এরপর হঠাৎ করেই পুণ্যি চেয়ার থেকে উঠতে গিয়ে তার মাথাটা যেন কিরকম ঘুরিয়ে আসে, সে আবার চেয়ারে বসে পড়ে। পুলিশ অফিসার পুণ্যিকে জিজ্ঞাসা করে যে আপনার কোনো সমস্যা হচ্ছে? পুণ্যি বলে, আমার ব্লাড প্রেশারটা একটু লো, তাই হঠাৎ করেই মাথাটা ঘুরে গেছে, ঠিক হতে একটু সময় লাগবে। পুলিশ অফিসার তখন পুণ্যিকে বলে, ঠিক আছে, আপনি একটু রেস্ট নিন, যদি প্রয়োজন হয় তাহলে ডক্টর ডাকতে পারি। পুণ্যি বলে, না না, তার প্রয়োজন হবে না, আমি একটু পরেই ঠিক হয়ে যাব। পুলিশ অফিসারেরা তখন সেখান থেকে চলে যায়। পুলিশ অফিসারেরা বুঝতেও পারে না যে পুণ্যি খুব নিখুঁতভাবে একটি অভিনয় করলো তাদের সাথে। পরদিন সকালে আন্না পুলিশ অফিসারের কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা অরবিন্দের কোনো খোঁজ খবর পেয়েছে কিনা। পুলিশ অফিসার তখন আন্নাকে জানায় যে অরবিন্দের ওয়াইফ তাদের জানিয়েছে যে অরবিন্দ তার একটি অফিসের কাজে বাহিরে গেছে, সে আগামী সপ্তাহে ফিরে আসবে, সে তার ওয়াইফকে সবকিছু জানিয়েই বাহিরে গেছে। পুলিশ অফিসার আরো বলে, সে বলে যে অরবিন্দ তো তার ওয়াইফকে সবকিছু জানিয়েই বাহিরে গেছে, তবুও আপনি এত ব্যস্ত হয়ে কেন পড়েছেন? আপনি এখন যান, ইনভেস্টিগেশন চলছে, যদি কোনো আপডেট পাই তাহলে আপনাকে জানিয়ে দিব। অন্যদিকে পুণ্যি তার হেলথ চেকআপের জন্য ডক্টরের কাছে যায়, আর তখন ডক্টর তার হেলথ চেকআপ করে জানায় যে সে প্রেগনেন্ট। পুণ্যি বাসায় ফিরে আসে, আর তখন পুণ্যি দেখতে পায় যে তার বাসার সামনে গতকালের সেই পুলিশ অফিসারেরা দাঁড়িয়ে আছে। তারা পুণ্যিকে বলে যে আপনার স্বামী আন্না বলে একটি মেয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু সেটা সে এখনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করেনি, এ বিষয়ে আপনি কি কিছু জানেন? পুণ্যি পুলিশ অফিসারকে জানায় যে না স্যার, আমি এ সমস্ত বিষয় কিচ্ছু জানি না, কারণ সে আমার সাথে অফিসের কোনো কথাই শেয়ার করে না। তাছাড়া এই আন্না বলে মেয়েটি দুদিন আগে আমার বাসায় এসেছিল, সে এসে বলেছে যে তার লাইফ ইন্স্যুরেন্স রেনু করাতে হবে, কিন্তু কোনো টাকা পয়সার কথা তো সে কিছুই বলেনি। পুলিশ অফিসার তখন পুণ্যিকে বলে যে আপনার স্বামীর গাড়িটা আমরা একটু চেক করতে চাই, আপনি প্লিজ চাবিটা দিন। তখন পুণ্যি তাদের গাড়ির চাবিটা দিয়ে দেয়। পুলিশ অফিসারেরা গাড়িটি সার্চ করে, আর তখন তারা অরবিন্দের ফোনটি গাড়ির ভেতর থেকে পায়। তারা পুণ্যিকে এই ফোনটি দেখিয়ে বলে যে এই ফোনটি কি আপনি চেনেন? তখন পুণ্যি বলে, হ্যাঁ স্যার, এটা তো আমার স্বামীর ফোন, কিন্তু এটা এখানে কিভাবে আসলো? তাছাড়া ফোনটা তো সুইচ অফ। পুণ্যিকে এরকম চিন্তিত হতে দেখে পুলিশ অফিসাররা বলে যে আপনি চিন্তা করবেন না, আমরা ফোনটি নিয়ে যাচ্ছি। এই কথা বলে পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায়। আর ওই রাতেই পুলিশ অফিসার আন্নাকে থানায় ডাকে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে যে আপনি বলেছিলেন অরবিন্দ আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, তাই তাকে আপনি খুঁজছেন, কিন্তু অরবিন্দের ফোন থেকে আমরা যা দেখতে পেয়েছি তাতে আমরা এটাই বুঝলাম যে আপনার অরবিন্দের সাথে একটা গভীর কোনো সম্পর্ক ছিল, আপনার সাথেই তো তার গোয়া যাওয়ার কথা ছিল, আপনি কেন মিথ্যা কথা বলেছেন সেটা আগে বলুন। আমার তো মনে হয় আপনি অরবিন্দকে কোথাও সরিয়ে ফেলেছেন, আর পুলিশ যেন সন্দেহ না করে সেই কারণেই নিজেই কমপ্লেন করতে এসেছেন। পুলিশ অফিসার যখন এসব কথা বলছিল তখন তার সিনিয়র অফিসার থানায় আসে এবং সে তখন ওই জুনিয়র পুলিশ অফিসারকে বলে যে আপনি এইভাবে কোনো মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারেন? তখন সেই জুনিয়র পুলিশ অফিসার চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিনিয়র অফিসার তখন আন্নাকে বলে, ম্যাডাম আপনি এখন এখান থেকে চলে যান, আমি এই কেসের তদন্ত করব, আপনি কোনো চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমরা আপনার সমস্যার সমাধান করে দেব। পরদিন সকালে সেই সিনিয়র অফিসার পুণ্যিকে থানায় ডাকে। পুণ্যি থানায় আসলে তাকে সিনিয়র অফিসার বলে, ম্যাডাম আমার অনেক কাজ আছে, তাই অযথা আমার সময় নষ্ট করবেন না, বলুন অরবিন্দ কোথায়? পুণ্যি তখন অফিসারকে বলে, স্যার
আপনারা সবাই মিলে আমাকে এইভাবে কেন জিজ্ঞাসাবাদ করছেন আমি বুঝতে পারছি না। আমার স্বামী একটা অফিসের কাজে বাইরে গেছে, আর এটা তো আমি আগেই জানিয়ে দিয়েছি। অফিসার পুণ্যিকে বলে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার স্বামী আন্না বলে একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে? পুণ্যি তখন বলে যে আমি বিশ্বাস করি না, আমার স্বামী কখনোই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। আমি আমার স্বামীকে খুব ভালোভাবেই চিনি। অফিসার বলে, আপনি নিশ্চয়ই প্রমাণ দেখলে বিশ্বাস করবেন। পুণ্যি বলে, না, আগে আপনারা তাকে বাসায় ফিরতে দিন, তারপর সে যদি নিজের মুখেই বলে যে সে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে রয়েছে তাহলে আমি বিশ্বাস করব, তাছাড়া আমি বিশ্বাস করব না। এরপর জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে পুণ্যি তার বাসায় ফিরে যায়। কয়েকদিন পরে একদিন রাতে আন্না পুণ্যির বাসায় আসে। পুণ্যি আন্নাকে বসতে বলে, তারপর এক গ্লাস পানি এনে তাকে দেয়, কিন্তু আন্না প্রথমে কোনো কথাই বলে না। তখন পুণ্যি আন্নাকে বলে, তুমি অরবিন্দকে খুব ভালোবাসো তাই না? অরবিন্দ তো আমাকেও খুব ভালোবাসতো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে অরবিন্দ আসলে কার সাথে বেইমানি করতে চেয়েছিল, তোমার সাথে না আমার সাথে। আন্না তখন বলে, প্লিজ পুণ্যি, তুমি অরবিন্দের সম্বন্ধে এসব কথা বলো না, ও খুব ভালো মানুষ, তোমার বিয়ের আগে থেকেই আমাদের সম্পর্ক। পুণ্যি বলে, তাহলে অরবিন্দ আমাকে কেন বিয়ে করলো? আন্না তখন পুণ্যিকে সমস্তটাই খুলে বলে, আর তারপর আন্না পুণ্যিকে বলে, জানো পুণ্যি, আমি সেরকমই একটা সন্তান যে তার মায়ের কাছে হাজারবার জানতে চেয়েছিল যে তার বাবা কোথায়, তার বাবার নাম কি, কিন্তু আমার মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে আমার বাবার নামটা বলেনি। একসময় সেও মারা গেল। আমি ভেবেছিলাম অরবিন্দকে নিয়ে একটা সুখের সংসার গড়ব, যেখানে আমরা দুজন থাকবো, কিন্তু অরবিন্দের মা আমাকে কখনো মানতে চায়নি। আমার জীবনের এই ছোট ছোট চাওয়াগুলোই কি আমার অপরাধ ছিল বলো? তবুও সবাই আমাকেই কেন দোষারোপ করে? এইসব কথা বলতে বলতে আন্না অঝোর নয়নে কান্না করতে থাকে। আন্নার কষ্ট দেখে পুণ্যির বুকটাও ব্যথায় ভরে ওঠে। আর তখন আন্না পুণ্যিকে বলে, পুণ্যি, তুমি শুধু একবার আমাকে বলে দাও যে অরবিন্দ কোথায় আছে, কারণ আমি প্রেগনেন্ট। এই বলে আন্না কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। পুণ্যি আন্নাকে আর কিছুই বলতে পারে না, তার চোখ থেকেও বেরিয়ে আসে দুফোঁটা পানি। পরদিন সকালে সেই সিনিয়র পুলিশ অফিসার আন্নার বাসায় আসে। তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি এই বাসায় একাই থাকেন? আন্না বলে যে হ্যাঁ। পুলিশ অফিসার বলে, একটা মেয়ে হয়ে এত বড় বাসায় একা থাকা সত্যিই কষ্টকর। না স্যার, আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। অফিসার বলে, ঠিক আছে, যাই হোক, আমি আপনাকে একটা আপডেট দিতে এসেছি। আমরা এই কেসের ইনভেস্টিগেশন করার জন্য একটা টিম তৈরি করেছি। খুব শীঘ্রই আমরা অরবিন্দকে খুঁজে আপনাকে জানিয়ে দিব। এসব কথাবার্তা বলার মাঝেই আন্না চা খেতে খেতে কিছুটা চা তার নিজের গায়ের জামার উপরে পড়ে যায়। আর তখন সিনিয়র পুলিশ অফিসার আন্নার কাছে এগিয়ে গিয়ে সেই চা মুছে ফেলার চেষ্টা করে। আন্না তখন সেই পুলিশ অফিসারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার কোনো কথাই শোনে না। সে আন্নার কাছ থেকে আরো অনেক কাছে যাওয়ার চেষ্টা করে। আন্না তখন পুলিশ অফিসারকে একটা কষিয়ে থাপ্পড় মারে, আর এই থাপ্পড় খাওয়ার পর পুলিশ অফিসারের মাথা পুরাই আগুন হয়ে যায়। সে তখন একটা জানোয়ারে পরিণত হয়। সে আন্নার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নিজের করে পেতে চায়। এদিকে পুণ্যিও আন্নার বাসা খুঁজতে খুঁজতে একসময় আন্নার বাসায় আসে। আন্না ধীরে ধীরে বাসার দরজা খোলে। পুণ্যি বাসার ভিতরে গিয়ে বসে। এরপর পুণ্যি আন্নাকে বলে, আন্না, যখন আমি প্রথম তোমার সম্বন্ধে জানতে পারি তখন আমি তোমার উপর খুব রেগে যাই। আমার খুব ইচ্ছে হয়েছিল তোমাকে জিজ্ঞাসা করার যে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে, কিন্তু এখন আর সেই ইচ্ছাটা নেই। কারণ আমি বুঝতে শিখেছি যে সবসময় সবকিছুতে মেয়েদেরই দোষ থাকে না, অনেক সময় পুরুষের ভুলের কারণে মেয়েরা দোষী হয়ে যায়। আমি জানি না যে অরবিন্দ তোমাকে সত্যি ভালোবাসতো কিনা, কিন্তু আমি এটা জানি যে সে আসলে কোনো সম্পর্ককেই সম্মান করতে পারতো না। সে একটা বিশ্বাসঘাতক। আমি জানি তুমি তোমার হবু সন্তানের বাবার জন্য খুব চিন্তায় আছো। আমিও আমার হবু সন্তানকে তার বাবার মুখ কোনোদিনও দেখাতে পারবো না, কারণ আমি আমার এবং তোমার সন্তানের বাবাকে নিজের হাতে মেরে ফেলেছি। এই কথা শুনে আন্নার শরীরটা যেন কিরকম খারাপ করতে লাগে। আর তখন পুণ্যি আন্নার বাসার ফ্রিজ খুলে এক বোতল পানি আন্নাকে এনে দেয়। আর তখন ফ্রিজের ভেতর থেকে একটা মৃতদেহ বাইরে বেরিয়ে আসে। পুণ্যি এই দৃশ্য দেখে আন্নার দিকে তাকায়। আন্না তখন পুণ্যিকে বলে যে এক পুলিশ অফিসার তার সম্মান, তার ইজ্জত সব লুটে নিতে চেয়েছিল, তাই সে নিজের হাতে তাকে মেরে ফেলেছে। এরপর পুণ্যি আন্নাকে নিয়ে তার গাড়িতে ওঠে এবং তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন পুণ্যি আন্নাকে বলে, আন্না, আমাদের সমাজের সমস্ত পুরুষ ভাবে যে মেয়েরা কোনো কথা গোপন করতে পারে না, অথচ সব মেয়েই তাদের অনেক ভালো, অনেক খারাপ, অনেক অতীত সারা জীবন গোপন করে রাখে, সেটা পুরুষ জানতেও পারে না। এরপর কেটে যায় আরো কয়েক মাস। একদিন এক পুলিশ অফিসার পুণ্যির সাথে দেখা করতে আসে এবং সে এসে জানায় যে তাদের সিনিয়র পুলিশ হঠাৎ করে এই কথা যেন পালিয়ে গেছে।
কারণ সে বিভিন্ন মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। আর এটা উপর মহলে জানাজানি হওয়ার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই অরবিন্দ মিসিং হয়ে যাওয়ার সমস্ত কেস ফাইল ওই সিনিয়র পুলিশ অফিসারের কাছেই রয়েছে, তাই আমরাও এই কেসের তদন্ত করতে পারছি না। তবে আমি আপনাকে কথা দিলাম অরবিন্দকে আমরা খুঁজে বের করবই। সে যখন পুণ্যের সাথে এসব কথা বলছিল তখন আন্না পুণ্যের পাশে এসে বসে। অফিসার বুঝতে পারে না যে পুণ্যের সঙ্গে আন্না এখানে কি করছে। সে কিছুটা অবাক হয়ে যায় আর তারপর সে পুণ্যের বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখন সে দেখতে পায় একটা কুকুর বড় একটা হাড় কামড়ে কামড়ে খাচ্ছে, ঠিক দেখতে যেন মানুষের পায়ের হাড়ের মতো। কিন্তু যখনই সে ওই হাড়টি ভালোভাবে দেখতে যায় তখনই কুকুরটি তার গায়ে লাফিয়ে পড়ে। তবে কেউই জানতে পারে না যে প্রতিদিন গভীর রাতে পুণ্য ওই মহল্লার সমস্ত কুকুরকে মাংস ভাত খেতে দেয়। আসলে বেশিরভাগ পুরুষই ভাবে যে তার ঘরের বউ হয়তো কিছুই বুঝতে পারবে না, সে হয়তো খুবই বোকা, তাই তারা তাদের বউকে আরো বোকা বানাতে গিয়ে মাঝে মাঝে নিজেরাই এতটা বোকা হয়ে যায় যে তার মাসুল তাদের প্রাণ দিয়েও চোকাতে হয়। মেয়েরা ভালোবাসতে জানে, মানুষকে আপন করতে জানে, পুরুষের সন্তান নিজের গর্ভে ধারণ করতে জানে এবং অন্যায় দেখলে বিনাশ করতেও জানে। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আবার আসছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।